সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। এতক্ষণ আপনারা যেই বিদগ্ধজনের বক্তব্য শুনলেন, তারপরে আসলে এখানে কিছু বলার নেই। সভাপতির সুবিধা আছে, সভা শেষ করাটা খুব সহজ, তার মূল কাজ হচ্ছে এটা। তো আজকে বাংলাদেশের কালচার ও বর্তমান বাংলাদেশ নিয়ে যে দীর্ঘক্ষণ আলোচনা করলেন ডক্টর সলিমুল্লাহ খান, আপনারা তাকে চিনেন। আর তার সঙ্গে আমাদের এখানে আছেন যিনি বাংলাদেশের সাংবাদিকতা জগতের অন্যতম একজন বিশিষ্ট ব্যক্তি, এডিটর মাহফুজ আনাম। আছে আবুল ফজল, আপনারা জানেন যে বিশিষ্ট সাহিত্যিক, এবং এখানে ইমরান মাহমুদ, কবি ও গবেষক। আপনারা যেটা শুনছেন, আমি অনেক কিছু শিখলাম। আমি বিজ্ঞানের ছাত্র, তো বিজ্ঞানের ছাত্র এবং জীববিজ্ঞান প্রথম শুরু, তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কোনো কিছু যেহেতু এলোন না, একটা বিজ্ঞান পড়ে শুধু জীববিজ্ঞানই কিন্তু পড়ে কিছু কিন্তু আসলে অর্জন করা যায় না, কারণ জীব বেঁচে থাকতে অন্য সব যে বিজ্ঞান তার সঙ্গেও কিন্তু সম্পর্ক থাকে। ফলে সেই কারণেই আমার কিছু শেখা, এবং আজকে আমি অনেক কিছু শিখলাম বাংলাদেশের কালচার এবং বিশেষ করে আমাদের যার বই নিয়ে আলোচনা, যেন আবুল মনসুর, তিনি বিশিষ্ট ব্যক্তি, আপনারা জানেন। তিনি বাংলাদেশে বা এই ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতাও ছিলেন এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তার পাশাপাশি তার যে বিভিন্ন লেখনীর মাধ্যমে আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, আমরা অনেকেই হয়তো পড়ি না, কারণ এখন আমি সলিমুল্লাহ স্যারের সাথে একটু বলতে চাই, সাক্ষরতা এখন সব কিছুই মোবাইলের মধ্যে চলে এসছে, কারণ এখন তো লিখতে হয় না। আমি দেখি যে মানে মোবাইলের মুখের কাছে নিয়ে কী যেন বলছে, তারপরে একদম পাশের জনের থেকে দেখলাম খুব সুন্দর করে বাংলা লেখা হয়ে যাচ্ছে, এবং সেটা টেস্ট আকারে আরেকজনের কাছে যাচ্ছে। আমি বললাম, তুমি যে এটা বললা, যার কাছে যাচ্ছে তাকে তো দেখলাম লেখা যাচ্ছে। বলে না, উনি তো পড়তে পারে, আমি তো পড়তে পারি না, এই জন্য আমি বলছি আর লেখা হয়ে চলে যাচ্ছে। সে কিন্তু জানে না কি লেখা হচ্ছে, পড়তে পারছে না, কিন্তু চলে যাচ্ছে। তো সাক্ষরতা কেন লাগবে আসলে? প্রযুক্তি কখনো যে আমাদেরকে অনেক কিছু শেখায়, আবার কখনো কখনো যে আমাদেরকে পিছিয়ে নিয়ে যায়, আমাদের সংস্কৃতিকে ভুলে দিয়ে যায়, সেটা কিন্তু প্রমাণ আছে। আমি জাস্ট এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথা দিয়েই বলি যে এই অঞ্চলে, এই উপকূল অঞ্চলে যারা আগে বসবাস করতেন, সুন্দরবন উপকূলে, আমাদের যে সাঁওতাল, মুন্ডা যে আদিবাসী গোষ্ঠী ছিলেন, ইংরেজিতে আপনারা যাদের অ্যাবরিজিনস বলেন, বা বাংলা এখন অনেক রকম ডিবেট আছে, কেউ আদিবাসী বলছেন, কেউ বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী, এসব নিয়ে অনেক ডিবেট, আমি তার মধ্যে যাচ্ছি না। তাদের যে সংস্কৃতি ছিল, তারা এসে যেখানে বাড়ি বানালো প্রথম, সেটি ছিল একটা জোয়ার ভাটার অঞ্চল। 6 মাস পানিতে 6 ঘন্টা পানি থাকে, আবার 6 ঘন্টা পানি নেমে যায়। আবার যখন জলোচ্ছ্বাস হয়, তখন কিন্তু পানি অনেক উপরে উঠে যায়, ফলে সেখানে বসবাস করা অনুপযুক্ত। তাই তারা কিন্তু তাদের ঘরের ভিটাটা, যেটাকে ইংরেজিতে প্লেন বলে, সেটাকে অনেক উঁচু করে তৈরি করতেন, প্রায় আমার বুক সমান, অর্থাৎ 4.5 থেকে 5 ফিট উঁচু করে তারা এই ঘরের ভিটাটা তৈরি করতেন, এবং 2টা সিঁড়ি দিয়ে সেখানে উঠতেন, এবং ঘরের চালটা ছিল এরকম ঢালু। উদ্দেশ্য ছিল এই চালটা যদি ঢালু থাকে, তাহলে যখন এই ঘূর্ণিঝড়ের সময় জোরে বাতাস আসবে, তাহলে এই চালটাকে উড়াই নিয়ে যাবে না। কিন্তু সেই সংস্কৃতি কালচারের জায়গায় আমরা কি করলাম, আমরা যখন বসবাস শুরু করলাম, আমরা আমাদের কালচারে ঘর বানানো শুরু করলাম ভিটাটা নিচু করে, তারপরে চালটাকে ছোট করে দিয়ে আস্তে আস্তে যখন এটা শুরু করলাম, তার ফলশ্রুতিতে সিডর আইলাতে কিন্তু মানুষ ভুগতে শিখলো। শিখে তখন মানুষ তার পূর্বের কালচারে আস্তে আস্তে আবার ফিরে যাচ্ছে। ভিটাটা উঁচু করতে হবে, চালটা নিচু করতে হবে, এটা কিন্তু আদিবাসীদেরই কালচার ছিল এই অঞ্চলে। ফলে আমরা যখন আমাদের সংস্কৃতিকে ভুলে যাই, নতুন সংস্কৃতিকে আঁকড়ে ধরার চেষ্টা করি, তখন কিন্তু আমরা জানি না তার সামনে কি আছে। পরিবেশ বিজ্ঞানে একটা কথা বলে সবসময়, পরিবেশ প্রতিক্রিয়া যাচাই, এবং পরিবেশ প্রতিক্রিয়া যাচাই না করে যখন কোনো কিছু আমরা করি, তখন কিন্তু তার ফলে আমাদের অনেক কিছু তার জন্য রিপে করতে হয়, অনেক কিছু ক্ষতিপূরণ দিতে হয়, যেটা আমার জানা অজানার মধ্যে দিয়ে। যেমন প্রায় 75-76 সালের দিকে প্রথম আমাদের দেশে এই তেলাপিয়া মাছটা আসলো। আমি প্রথম আমার ছাত্র জীবন লেখাপড়া শুরু হয়েছিল একটা খ্রিশ্চান মিশনারি স্কুলে। তো সেখানে আমি দেখতাম ফাদারদের বাড়ির সামনে ছোটো ছোটো ডিচের মধ্যে তেলাপিয়া চাষ করতো,
একটা ক্লোজ ওয়াটার বডিতে। যখন এটা ওপেন ওয়াটার বডিতে চলে আসলো, এই তেলাপিয়া কিন্তু আমার দেশের নেচার, আমার দেশের মাটি পানির জন্য কিন্তু উপযোগী না। কিন্তু যখন আমরা অতি লাভে অথবা মুনাফার আশায় এটাকে যখন নিয়ে আসলাম, সে কিন্তু আমার দেশের মলা ঢেলা কই শিং টাকি মাগুরের কিন্তু আবাসস্থলকে নষ্ট করে দিল, এবং নষ্ট করে দেওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে কমে গেল। তার মানে এই তেলাপিয়া যখন ছেড়েছে, আমরা কিন্তু কোনো ধরনের কোনো প্রতিবেশ বা পরিবেশ প্রতিক্রিয়া কোনো কিছুই কিন্তু আমরা দেখিনি বা দেখার চেষ্টাও করিনি, জানি, যার ফলে এখন মাছ নাই, দেশি মাছ কম, এগুলো আমরা বলছি। যখন উচ্চ ফলনশীল ধান শুরু করলাম আমরা, সেটা আমাদের দরকার, কিন্তু সেখানে কতটুকু সার দেওয়া যাবে, আমার পরিবেশের সাথে কতটুকু খাপ খাওয়ানো যাবে, সেই আমাদের দেশের কালচারে যেই বরিশালের বালাম চাল, দিনাজপুরের দাঁতখানি বা অন্যান্য জায়গার যে চাল আপনারা জানেন, যে এই ধানগুলো, সেগুলো চাষের যে কালচার, এটাকে পরিবর্তন করে দিয়ে আমরা কিন্তু ফিলিপাইন বা বিড়ির প্রেসক্রাইব কালচারে কিন্তু অভ্যস্ত হইলাম। কিন্তু আমি কিন্তু জানলাম না আমার যে অরিজিনাল যে আমার যে কালচার, আমার যে কৃষ্টি, সেটা আমি কিভাবে অন্যের হাতে তুলে দিয়েছি, আমি কিভাবে আমার সেই জায়গাটাকে ধ্বংস করে ফেলেছি। এই যে পরিবেশ প্রতিক্রিয়া যাচাই না করার কারণে দিন দিন আমরা যেভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, ঠিক আমাদের কৃষ্টি কালচার বা আমাদের যে কালচার পরিবর্তন করতে যে আমরা কিন্তু বর্তমান বাংলাদেশের সে অবস্থায় দাঁড়িয়েছি। আমি খুব ছোটোবেলায় দেখেছি যে গ্রামে বিয়ে বাড়িতে যখন বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানে গ্রামের মা, খালা, জেঠি, বড় বোনরা কিন্তু গীত বলে, যেটা বা গান গেয়ে তারা একটু নাচে, তারপরে সে অনুষ্ঠান। এটা কিন্তু ওই সেই আপনার ইন্ডিয়ান সিনেমা দেখে কেউ কিন্তু এটা আমাদের দেশে আয়ত্ত করেনি, এটা আমাদের সংস্কৃতির অংশ, কিন্তু কালচারের অংশ। তা আপনারা দেখেন, এই বোধহয় 2-3 দিন আগেই হাতিয়াতে এরকম কোনো একটা অনুষ্ঠানে কেউ একজন যে হামলা করে তাদের বাড়ির সবাইকে কিন্তু পিটিয়েছে। তাহলে আমরা যে এই যে নতুন যে কালচারটাতে আমরা আসলাম, কেমন করে আসলাম, কোথা থেকে আসলাম, কে আনলো আমাদের, কারা এর উদ্যোক্তা? ফলে এই যে জায়গাটাতে যে পরিবর্তন, মুসলিমেও মানুষ জোর করে আমার ঘাড়ে ধরে কালচারকে পরিবর্তন করতে চায়, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বা এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ একজন বলল আর ডাক দিল, আমরা দৌড়ে চলে গেলাম, তাতে আমি আমার কালচারকে পরিবর্তন করছি। গ্রামের হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলেই কিন্তু বসবাস করে, খ্রিস্টান হয়তো কম। কিন্তু যখন রাতের বেলা কাজ শেষ করে, আমি অনেক গ্রামে দেখেছি বয়স্ক মানুষরা রাত্রেবেলা তারা একটা গানের জায়গার মতো বসে সেখানে তারা গান গায়। মহিলারা হয়তো একটু আড়ালে থাকে, তারাও কিন্তু গান গায় তাদের সাথে। কোনো একজন মুরব্বী হয়তো গান ধরে, পুরো যে একটা কমপ্লিট গান গায় তা কিন্তু না, কিন্তু ওই যে গ্রামের জারি সারি ভাটিয়ালি এসব কিন্তু গায়। এই কালচার কি আমরা কি বদলায় ফেলেছি? সেখানে কি আমাদের খুব পরিবর্তন এসছে? পরিবর্তন আসেনি, কিন্তু তারপরে কেউ কেউ জোর করে চাপিয়ে দিয়ে এই করতে হবে, ওই করতে হবে তারা বলছে। এবং এরা কারা, এদেরকে আসলে আমাদের চিনতে হবে, জানতে হবে। এবং এই যদি আমরা না জানতে পারি, তাহলে ওই যে আমি বললাম, তেলাপিয়া চাষ করে যখন আমার প্রকৃতি নষ্ট হয়ে গেছে, তখন আমি হাই হাই করছি। ঠিক এরকম কালচারগুলো যারা আমাদেরকে জোর করে অন্য কালচারে অভ্যস্ত করতে চায়, তাদেরকে যদি আমরা না চিনি এবং তাদেরকে যদি আমরা প্রতিহত করতে না পারি, আমি প্রতিহত শব্দটাকে আমি উদ্র করতে চাই, আমি বলতে চাই তাদেরকে যদি আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে না পারি, এই যে জোর করে অন্য কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা, তাহলে কিন্তু আমাদেরকে ওই প্রকৃতি এবং প্রতিবেশের মতোই কিন্তু ভুগতে হবে। ফলে এইটা আমার মনে হয় আপনারা সবাই শিক্ষিত, আপনারা সবাই বুঝতে পারছেন যে সাম্প্রতিক যে কালচার, মাহমুদ ভাই বলছিলেন যে তার বাবা বলছিলেন স্কুলে মিলাদ হবে। আমি জানি সাধারণত স্কুলগুলোতে এসএসসি পরীক্ষার আগে একটা মিলাদের কালচার প্রায় স্কুলে আছে। সেখানে কিন্তু কোনো ধর্মীয় কিন্তু বিভেদ নাই, সেখানে কিন্তু মিলাদ যখন হয় সবার জন্য কিন্তু দোয়া করে, সব বাচ্চার জন্যই করে। সে কিন্তু বলে না যে মুসলিম বাচ্চাগুলো ভালো করুক, হিন্দু বাচ্চাগুলো খারাপ করুক, এরকম কোনো দোয়া কিন্তু সেখানে হয় না। আবার যখন পূজা হয়, সরস্বতী পূজা, সেখানেও কিন্তু ওই পূজার মন্ত্রে যেগুলো পাঠ করে, এনভায়রনমেন্টাল ইথিক্স বলে একটা সাবজেক্ট আছে, সেখানে রিলিজিয়াস ইথিক্স বলে কিছু বিষয় পড়ানো হয়। ধর্ম থেকে কিভাবে মানুষের ইথিক্স আসে, যখন কোনো ধর্ম, কোনো আইন কোনো জায়গায় কোনো কিছুতে কাজ করে না, কোনো পরিবেশ বিধ্বংসের হাত থেকে বাঁচায় না, তখন এই রিলিজিয়াস ইথিক্সকে কাজে লাগানো হয়। তো ফলে এই জায়গাটাতে দেখা যায় যখন সরস্বতী পূজা হয়,
তখনও কিন্তু যে এই স্কুলের বিদ্যার্থীদের বিদ্যা বাড়ুক বা এই কামনাই কিন্তু করে। এখানে কিন্তু বলে না যে যারা শুধু পূজা করছে তাদের বিদ্যা বাড়ুক বা তাদের বিদ্যা বুদ্ধি বাড়ুক। তো ফলে এই যে কালচারগুলোকে আমরা ধর্মীয়করণ করার যে একটা অপচেষ্টা করছি, এটা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। আর যদি না হয় তাহলে এই যে আবুল মনসুররা যেই কথাগুলো বলে গেছেন, সেই যে প্রক্রিয়াগত সেই জিনিসগুলো কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে। তারা যে আশঙ্কার কথা বলছেন, এই প্রজন্ম বা আমরা যদি এই জিনিসগুলোকে না দেখি তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু আগামী দিনে পস্তাইতে হবে। কারণ আমাদেরকে আবার আগের জায়গায় আসতে হবে। আমরা একটা কাজ করি, আমার বন্ধু বলেছিলেন যে আমরা আমাদের শরীরকে নষ্ট করে, শরীরকে অনেক বেশি প্রেশার দিয়ে আমরা টাকা ইনকাম করি, আবার সেই টাকাকে সম্পদকে বিক্রি করে দিয়ে আবার শরীর বাঁচানোর চেষ্টা করি। শেষ বয়সে প্রায় সবাই কী করে, সম্পদ বিক্রি করে আবার শরীরকে বাঁচায়, কিন্তু শরীর কিন্তু আর বাঁচে না আগের মতো। তাই এই ধরনের যে কালচার পরিবর্তনের যে হঠাৎ করে 5ই আগস্টের পরে এক ধরনের কালচার আসলো। তার আগে ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন যে আগে যারা সরকার ছিল তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে এক ধরনের কালচার তৈরি করেছেন, তাকে সমর্থন করলেই তিনি এক ধরনের মুক্তিযোদ্ধাপন্থী, আর তাকে সমর্থন না করলে মুক্তিযোদ্ধাও রাজাকার। ফলে এই যে সময়ে সময়ে প্রেক্ষাপটে রাজনৈতিক বিবেচনায় যে কালচারের পরিবর্তন, এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমাদের এই কালচার পরিবর্তন যারা জোর করে করতে চায়, কেউ একজন যদি আমরা প্রতিবাদ করি তাহলেই কিন্তু এইটা বন্ধ হওয়া কিন্তু সহজ। আর যদি না হয় তাহলে কিন্তু আমাদের সামনের দিকে অনেক অন্ধকার কিন্তু দেখতে হবে। তবে আমি আশাবাদী মানুষ, আমি অন্ধকার দিকে ভয় পাই না। আমি মনে করি অন্ধকারের পরে আলো আসবে, কারণ রাত তো বেশি সময় থাকে না, রাত কিন্তু সময় সময় বদলায়। আপনারা জানেন এই অঞ্চলে বা বাংলাদেশের সবচেয়ে বড় সুপার সাইক্লোন হয়েছিল সিডরের দিন। যে কোনো কারণে হোক, গবেষণা এবং অন্য কারণে, সেদিন আমি কয়রায় অবস্থান করেছি, আমি সিডর কী জিনিস দেখেছি। তাই বলে আমি কিন্তু ভয় পাইনি। ঠিক পরের দিনই কিন্তু সকালবেলা কিন্তু রোদ উঠেছিল, রৌদ্রোজ্জ্বল দিন হয়েছিল। আবার যেদিন সিডর শুরু ছিল সেদিনও সকালবেলা কিন্তু রৌদ্রোজ্জ্বল ছিল এবং বিকাল পর্যন্ত রোদ ছিল। সন্ধ্যার পর থেকে খারাপ হয়েছিল, কয়েক ঘন্টা ব্যাপী একটা দুর্যোগ কিন্তু বয়ে গিয়েছিল। আবার এই যে সাউথখালীর যেই শরণখোলায় যে গ্রামটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে গ্রামের মানুষ কিন্তু আবার বেঁচে তারা কিন্তু নতুন করে স্বপ্ন দেখছে। তো ফলে এই যে যারা জোর করে আমাদের এই কালচারকে পরিবর্তন করে দিতে চায়, অথবা ট্যাগিং করতে চায়, অথবা আমার মতের সাথে না মিললেই, অথবা আপনার মতের সাথে না মিললে আমি আপনাকে একটা জোর করে ট্যাগ লাগিয়ে দিতে চাই, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ কেউ যখন সত্য কথা বলে তখন সব কথা কিন্তু আমার পছন্দ না হইতে পারে, আর আমার পছন্দ না হলে আমি একটা ট্যাগ দিয়ে দিব। আর ট্যাগ দিয়ে এখন এই যে আপনাদের যে ইয়ং জেনারেশনকে বলছি যে ফেসবুকে যে কালচার শুরু হয়েছে এখন, নামে বেনামে এবং বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মানুষকে বিভিন্ন কালচার দেওয়া, একজন মানুষকে তিলক পরিয়ে দেওয়া, আবার আরেকজনকে মানে অন্য স্থানে নিয়ে যাওয়া, এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতো। এবং এইটা আমি মনে করি আজকে যারা ইয়ং জেনারেশন আছে তারা এই ব্যাপারে অবশ্যই উদ্যোগী হলে পরে এই জিনিস থেকে আমরা বেরিয়ে আসতে পারি। কারণটা হচ্ছে আপনারা দেখেন, বাউল সংস্কৃতি কিন্তু আমাদের দেশের পুরনো কোনো সংস্কৃতি না। হ্যাঁ, আমি বলবো না যে সব বাউল একবারে ধর্মে আকৃষ্ট সব কিছু করছে, তা কিন্তু না। কিন্তু তার তো একটা নিজস্ব সংস্কৃতি, তার তো একটা নিজস্ব ভাষা প্রয়োগের স্বাধীনতা আছে। তার কালচারকে কেন আমি আঘাত করতে যাই? তারটা পছন্দ হলো না, আমি নিলাম না। তার সেটা আমাকে জোর করে এসে আমার কালচারকে পরিবর্তন করতে দিচ্ছে না, আমাকে ফোর্স করছে না যে তুমি নামাজ পড়ো না, তুমি রোজা থেকে না, সেটা আমাকে ফোর্স করছে না। তাহলে আমি কেন তাকে ফোর্স করতে যাই? এই যে কালচারটা, এই যে কিছু মানুষ এই যে ধর্মান্ধতার জায়গায় এসে এই কাজগুলো করছে, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এরা কারা? এরা সবসময় আমাদের দেশের মধ্যে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি করে তারা কিন্তু মাঝখান থেকে সুবিধা নিতে চায় যখন যেখানে দরকার। আপনারা দেখবেন কেউ কেউ আমরা কিন্তু দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি পরে দিয়েও কিন্তু আমরা মন্দিরে যে ওই লুডু দিচ্ছি, সেখানে যে ঠাকুরকে টাকা দিচ্ছি ভোট পাওয়ার জন্য। আবার পক্ষান্তরে কিন্তু অন্য জায়গায় যে বাউলকে যে আমরা জটার চুল কেটে দিচ্ছি, ভাই সে তার চুল রেখেছে, তার সমস্যা সে বুঝবে। আমি কেটে দেওয়ার মালিককে, তার চুল তার স্বাধীনতা, আমি কেটে দেওয়ার কে? ফলে এই যে কালচারটা কিছু মানুষ জোর করে পরিবর্তন করতে চায়, এইটার ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আমি আর কথা বাড়াবো না, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন এবং এই যে আপনাদের সুযোগ হলে পরে এই যে আবুল মনসুর আহমেদের যে লেখা, এগুলো আপনারা পড়বেন।
এবং আরও বেশি সমৃদ্ধ হবেন। সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য, শুভেচ্ছা সবাইকে।